নমস্কার বন্ধুরা, আজকে তো গল্প পাঠের দিন নয়, তবু হঠাৎই চলে আসলাম গল্প শোনাতে তোমাদের একটি ভূতের গল্প। কারণ যা পরিবেশ, সেখানে ভূতের গল্প শোনাটা একটা পরিবেশ সৃষ্টি করে আর কি। তাই তোমাদের শোনাতে চলে আসলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি কেউ জয়েন করে থাকো, আমাকে একটু কাইন্ডলি জানিও যে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা বা আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমি আমার কর্তামশাইকে দেখতে পাচ্ছি, আমাকে একটু সিগন্যাল দাও যে আমি দৃশ্যমান হচ্ছি কিনা বা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমার কর্তামশাই বলে দিয়েছেন সব দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। সুদীপ্তা এসেছো, ভীষণ খুশি হয়েছি। আশা করি এই গল্পটা তোমাদের ভালো লাগবে। গল্প পাঠ আমি শুরু করে দিচ্ছি। রঞ্জিতাও এসে গেছো, সব ঠিক আছে বলছো, তাহলে আমি শুরু করে দিই গল্প। আচ্ছা, রুবিও এসে গেছো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। আজকের গল্পর নাম কলিকাতার গলিতে, লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। বিশ্বনাথ পাড়াগাঁয়ের ছেলে। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনের ভেতর দিয়ে সে 3 ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে। অমাবস্যার গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে, কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে, যেখানে 2 পা এগুতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে, যেখানে দিন কি রাত চেনবার জো নাই বললেই চলে। সেইখানে এক রাতে সে যা বিপদে পড়েছিল। বিশ্বনাথ বলে, না, কলকাতা শহরে সন্ধ্যের পর বেরোনো নিরাপদ নয়। আমরা হেসে উঠলে বলে, না হে না, চৌরঙ্গি সেন্ট্রাল অ্যাভিনিউর কথা বলছি না, কলকাতা আগাগোড়া চৌরঙ্গি নয়। শোনো তাহলে। সেবার গায়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতায় গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন থেকে বইপত্র সব কিনে রাত্রে ট্রেনে বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায়। প্রথম দিনটা তাতেই কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম। সঙ্গে বিছানাপত্রের বা তোরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না, শুধু একটি সুটকেস, তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই। অবিনাশ আমাদের গ্রামের ছেলে, স্কুলে আমার সঙ্গেই পড়াশোনা করেছে, কলেজেও কয়েক বছর আমার সঙ্গে একসঙ্গেই পড়েছিল। অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকেনি, অত্যন্ত খেয়ালি ছেলে। কোনো কাজ বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্যও তার ছিল না। ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। বড় হয়েও তার সে স্বভাব কাটেনি। কথা নেই, বার্তা নেই। হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতু বন্ধ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তারপর হয়তো 2 মাস তার দেখা নেই। আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম। কিন্তু এমন করে কতদিন রাখা যায়? বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া প্রায় অসম্ভব। আমরা ধূপকিত হলাম। ছেলেটা এত আমোদে মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম। কিন্তু অবিনাশের জন্য ফুর্তিই হলো। বললে, তবে আর কি, যাই বর্মাটা একবার ঘুরে আসি। তারপর অবিনাশের আর দেখা নেই। আমাদের চেয়ে তার ধাতই ছিল আলাদা। পৃথিবীর যে মস্ত বড় একটা আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত।
পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশা আর মিটতে চাইতো না। যেসব দেশ সে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত। কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরে ছোট্ট জানা কটি রাস্তার দুবেলা যাওয়া আসা জীবনে কোনো সার্থকতাই নেই। পথে যেখানে অফুরন্ত আকাশের যেখানে কুল কিনারা নেই, এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা। আমাদের এই ক্ষণিক মোহ অবশ্য খানিক বাদেই কেটে যেত, কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব। মাস তিনেক আগে আমাদের গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটি চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গায় ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে, আমি এসে তার সঙ্গে যেন দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া যাবে না হয়তো জেনেও একবার যেতে ইচ্ছে হলো। বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলিটা মনে ছিল। ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না, ট্রেনেরও এখন অনেক দেরি আছে, একবার দেখা করেই যাই যদি তাকে পাওয়া যায়। একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড় জোর 8টা হবে। কিন্তু গলি গিয়ে খানিক দূরেই হেঁটে একটু আশ্চর্য হলাম। গলি হোক আর যাই হোক, কলকাতার পর তো বটে, অথচ এই 8টা রাত্রে সেখানে একটি জনপ্রাণীও নেই। ভেবেছিলাম খানিক দূরে গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও ফুরোতে চায় না। একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি, কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার কি লাভ? নির্জন রাস্তায় চুরি ডাকাতি? কিন্তু আমার কাছে কি এমন 1,50,000 টাকা আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে? আর আমার সাজ পোশাক দেখেও বড়লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনাই নেই। তবে আরো খানিকটা এমনি করে এগিয়ে গেলাম। পথ তেমনই নির্জন। বাতিগুলো কি এই পথের মিটমিটে হতে হয়? একই গ্যাস পোস্টারগুলো অত্যন্ত দূরে দূরে, তার উপর কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তায় আলো হওয়া দূরের কথা, সেগুলো যে জ্বলছে এইটুকুই বুঝতে কষ্ট হয়। খাস কলকাতার ভেতরে এমন রাস্তা আছে কে জানতো? আশেপাশের বাড়িগুলো যেন মান্ধাতার আমলে তৈরি। কোনো রকমে হাড় বেরোনো ইট কাঠের জীর্ণ দেয়ালগুলো দাঁড়িয়ে আছে, না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমানুষের একটু শব্দ। সে রাস্তার পাশে সারির পর সার পুরো বাড়ির মতো সব খাঁ করছে। ক্রমশ মনে হলো একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস সেখানে ঢোকেনি। মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই, এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটা ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারির ভেতরে ডাইনে বাঁয়ে কোথাও কোনো পথ নেই। সামনের পথও খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই তাহলে বেরুবার রাস্তা। আশ্চর্য ব্যাপার, লোকটা মিছে মিছে আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম, গলিটা যেন আরো অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এই গলি থেকে বেরোতে পারলে বাঁচি। ভীতু আমি নই, কিন্তু কলকাতা শহরের ভেতরে এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল। সবে তো প্রথম রাত। কলকাতা শহরের সমস্ত রাস্তায় এখন লোকজনের গাড়ি ঘোড়ার মানুষের শব্দে গমগম করছে, অথচ এই পথটা কেমন করে এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো আমি যেন বহুকালে প্রাচীন একটা শহরে এসে পড়েছি।
সে শহরের লোকজন বহুকাল আগে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ যেন জানে না। আমি যেন প্রথম সে শহরের নিস্তব্ধতা ভাঙলাম। খট খট খট। আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দই কোথাও নেই। সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলো দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখে ওপরে কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল। ভ্যাপসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এই গড়ি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই আর অবিনাশের খোঁজ করে, পরে একদিন আবার আসলেই হবে। খানিক দূরে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকেও গলির পথ যে বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে? আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই গলি দিয়ে এগোবার সময় আশেপাশে কোনো পথই দেখতে পাইনি। তাহলে তাহলে গলির মুখ দুমুখ বন্ধ হলো কি করে? ভাবলাম হয়তো আরো একটা পথ আছে। যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে। এখন আসবার সময় ভুল করে সেটিতেই বোধহয় ঢুকে পড়েছি। সেইটিরই মুখ বন্ধ এখন। কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে? আমি অন্যমনস্ক তো হয়ে ছিলাম না। আগাগোড়াই তো সজাগ হয়ে চলেছি। রাস্তায় লোক না থাক, একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত, না হয় ডেকেই জিজ্ঞাসা করতাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম। গলি থেকে বেরুতেই হবে। আবার সেই নির্জন অন্ধকার গলিতে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা যেন ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে। আমার অজান্তে কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরো লম্বা করে দিয়েছে। এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ, তখন সত্যই বুকের ভেতরটা কেমন করে উঠল। একই আমরা পাড়াগাঁয়ের লোক, ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি। শহরে এলে এমনিতেই আমাদের হাঁপ ধরে। তার উপরে ভ্যাপসা গন্ধ বড় অন্ধকার গলি, চারদিক থেকে সেজন্য আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে। ওপরে চেয়ে যে একটুকু আকাশ দেখতে পাবো তারও জো নেই। এমন একটা ধোঁয়াশে কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে, তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না। যতই অদ্ভুত ব্যাপারটা ভাবছিলাম, মাথা ততই গুলিয়ে আসছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল। সেটা বইয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল। এমনি করে আর কিছু খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতে বোধহয় বসে পড়তে হবে। হঠাৎ বুকটা ধরাস করে উঠল। দূরে একটা মিটমিটে বাটির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না? তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম। এ তো আমাদের অবিনাশ। এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম। আনন্দে চিৎকার করে তার নাম করে ডাকতেই সে চমকে ফিরে তাকালো। বললাম, কি আশ্চর্য, তোর খোঁজ করতেই এই 1 ঘন্টা এই গলির ভেতরে ঢুকে হয়রান হচ্ছি যে। বাব্বা, কি অদ্ভুত গলিতে থাকিস তুই, ঢুকে আর বেরুনো যায় না। অবিনাশ একটু হেসে বললে, এসেছিস তাহলে ঠিক। বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে পার করতে পারতাম? সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? মনে থাকবে না কেন রে? না ভাই, মনে থাকে না। অথচ মানুষে যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, ছিলি তো ভূপর্যটক, আবার দার্শনিক হলি কবে থেকে? যাক, এখন তোর বাড়ি চল দেখি, তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললে, আমার বাড়ি? আচ্ছা চল। আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো 3 মাস আগে। তোর জন্য কত দিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার? তাহলে ফিরলি কবে? অন্যমনস্কভাবে অবিনাশ বললে, এই আজ। এই আজ? এবারে গেছলি কোথা? বলছি চল। সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি, কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না। অবিনাশ বলতে লাগলো, এবার ভাই গেছিলাম বহু দূর। খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম। সুন্দর বলতে নতুন মনে করিসনি যেন,
জাহাজটা অনেক পুরনো, নোনা জল লেগে লেগে তার গায়ের রং চটে গেছে, মাস্তুলগুলো বহুদিনের পুরানো, চিমনিগুলো ধোয়ার কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলে মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে আছে। তার চেহারাতে কেমন একটা ভবগুড়ে রুক্ষ রুক্ষ ভাব, সেটি তার সৌন্দর্য। তার উপর যখন শুনলাম যে এখান থেকে মাল নিয়ে নিয়ে যাবে জব দ্বীপে, তখন আর লোক সামলাতে পারলাম না। জব দ্বীপ, নারকেল আর তাল গাছে সার তার তীর পর্যন্ত এগিয়ে গেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে। বাতাস আর জঙ্গলের মশলা গাছের গন্ধ, তার উপর গভীর বনের মাঝে তার বড় বুদুর। একেবারে মেতে উঠলাম, যেমন করেই হোক যেতেই হবে জাহাজে। জাহাজের ভাড়া দেওয়ার মতন পয়সা নেই। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাবার বন্দোবস্ত করলাম। জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করার জন্য ছোট তেরপল ঢাকা বোট টাঙানো থাকে। ঠিক হলো তারই একটি ভেতর আমি থাকব, কেউ তাহলে টের পাবে না। খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমায় খাবার দিয়ে যাবে। গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতরে গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল। তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি। সারাদিন তার ভেতর লুকিয়ে থাকি, তেরপল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায়, জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান, আর ওপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না, তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়াই। এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছালাম। আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেড খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে, কিন্তু বন্দরে জাহাজ ফেরবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হওয়ার উপায় নেই। এখানে মাল নামালো হলেই জাহাজটাকে শটাং ড্রাই ডকের রং করার জন্য পাঠানো হবে, ঠিক আছে, সুতরাং সেভাবে আর নামা যাবে না। তাহলে উপায়? খালাসি বলে উপায় আছে। সবাই যখন জাহাজ বেরোবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয়। তাতেই রাজি হয়ে গেলাম। জাহাজ জেটিতে লাগাবার আয়োজন চলছে এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পুটুলিটা আমার পিঠেই বাঁধা ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেঠির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কিন্তু কেউ দেখতে পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিকই, কিন্তু সেই মুহূর্ত জাহাজটা জেটিতে ভিড়বার জন্য পাশে সরতে আরম্ভ করলো। জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণেও আমি সেই টান ছাড়িয়ে আসতে পারলাম না। সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলের দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠলাম, বললাম, তারপর? তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি। সামনের একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল। অবিনাশ তার জামাটা তুলে দেখালে। এ কি, জামার নিচে যে কিছুই নেই, একেবারে ফাঁকা শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিচ্ছু নেই। ওধারে গ্যাস পোস্টটা সেই জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। উপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই, শূন্য শূন্য, সব শূন্য। অস্ফুট চিৎকার করে সুটকেস হাতে আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু কোথায় যাব? যে দিকে যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পুরো বাড়ির দরজায় ঘা দিলাম। তার ভেতরে দরজা জানালাগুলো পর্যন্ত সে করা আঘাতে প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল, কিন্তু কারোর সাড়া নেই। অন্ধকার গলি মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে। অসহ্য অসহ্য তার ভ্যাপসা গন্ধ। তারপরে আমার আর মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি কি একজন আমায় বলছে, উতরিয়ে বাবু, ইয়ে শিয়ালদা স্টেশন হ্যায়। শিয়ালদা স্টেশন? অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটি রিকশায় বসে আছি। সামনে শিয়ালদা স্টেশন। নেমে পড়ে তার ভাড়া চুকিয়েও দিলাম।
কিন্তু কখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না। আর হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ 2 মাস আগে জাভার বন্দরে অমনি করেই মারা গিয়েছিল। নমস্কার বন্ধুরা, গল্পটি ফুরালো। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, আমার খুব ভালো লাগবে। আজকের মতন আসি, শুভরাত্রি।